আজকের গল্প ঋণ শিকার। প্রথম দর্শনে ভালো লাগা সেটা একেবারেই অস্বাভাবিক কিছু নয়। আগেও হয়েছে, এখনও হয় এবং ভবিষ্যতেও হবে। কিন্তু অমৃতার ভালো লাগাটা ছিল একটু অন্য রকমের, নজিরবিহীন না হলেও বিরল। দেখতে দেখতে বছর 4 পার হয়ে গেল। অমৃতা ওর অসুস্থ বাবাকে নিয়ে ভেলোরে গিয়েছিল চিকিৎসার জন্য। এরকম একটা অপরিচিত জায়গায় গিয়ে প্রথমে ও বেশ কিছুটা ভ্যাবাচাপায় খেয়ে গিয়েছিল। কি করে যে সমস্ত কিছু ম্যানেজ করবে ভেবেই পাচ্ছিল না। একদিকে অসুস্থ বাবার চিকিৎসার ভাবনা, অন্যদিকে নিরাপদে দিন কাটানোর ব্যাপারে একটা দুশ্চিন্তা। রেফারেন্স জোগাড় করে নিয়ে গেলেও একা হাতে সমস্ত কিছু সামলানোটা তো একটু কঠিনই। তার ওপর এইভাবে বাইরে আসাটাও তো এই প্রথম। যাই হোক, এই যাত্রায় ঈশ্বরই সব কিছু বন্দোবস্ত করে দিয়েছেন এই পিতা পুত্রীর জন্য। যেখানে ওরা উঠেছিল সেখানে এক পিতা পুত্র যুগলের সাথে ওদের আলাপ হয়। ভিন দেশের হলেও ওরাও ছিল বাঙালি, ফলত পারস্পরিক আলাপটা জমে উঠতে খুব একটা বেশি সময় লাগলো না। এছাড়া ওই বাংলাদেশি পরিবারটার ওখানে থাকার একটা পূর্ব অভিজ্ঞতাও ছিল, মানে বর্তমানেরটা ওদের রিভিউ ভিজিট। দুই পিতার মধ্যে যখন ওখানকার চিকিৎসা পদ্ধতি নিয়ে কথাবার্তা চলছিল, অমৃতা হঠাৎ করেই আলাদা করে দাঁড়ানো যুবকটিকে জিজ্ঞাসা করলো, আপনার বাবার কি হয়েছে? ছেলেটা ছিল খুবই চনমনে প্রকৃতির, বয়স খুব বেশি হলে বছর 30 হবে। খুব সম্প্রতিভভাবে উত্তরটা দিল, যাক, আপনার অন্তত এটা মনে হয়নি যে আমি এখানে রোগী। অর্থাৎ এটা মানতে হবে যে চিকিৎসাটা আমার এখানে ভালোই হচ্ছে। অমৃতার সাথে সাথে বলে উঠল, ওহ, হেয়ালি না করে পরিষ্কার করেই বলে ফেলুন না। না, বিশ্বাস করুন, আমি একটুও হেয়ালি করছি না, যেটা সত্যি সেটাই বলছি। কিছুক্ষণ চুপ থেকে সহানুভূতির আবেগে অমৃতা এবার খুব নিচু গলায় জিজ্ঞাসা করল, কেন, কি হয়েছে আপনার? বছরখানেক আগে আমার কিডনিতে একটা সমস্যা ধরা পড়ে। রোগটার পোশাকি নাম অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি, আর তখন থেকেই আমাকে ডায়ালিসিসটা নিয়মিত করতে হয়। ডাক্তাররা 2টো কিডনি প্রতিস্থাপনের কথা বলেছেন, তবে এ কাজ তো আর সহজে হয় না। দাতা ও গ্রহিতা উভয়ের হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন্স অর্থাৎ HLA মিল হওয়া প্রয়োজন। শুধু তাই নয়, দাতার শরীর স্বাস্থ্যও একদম ঠিক থাকতে হবে। এ এক দীর্ঘ অপেক্ষা সঠিক অঙ্গদাতার খোঁজ পাওয়া। ইচ্ছুক দাতা পাওয়া গেলেও একদিনে যেমন বৈশিষ্ট্যগুলো মিলবে না, আবার অন্যদিকে সব কিছু ঠিকঠাক আছে এমন কারোর সন্ধান মিললেও তিনি হয়তো শেষে দিতে রাজি হবেন না। একমাত্র ভগবান যদি সহায় থাকেন তবেই একটা হিল্লে হওয়ার সম্ভাবনা, নইলে এভাবেই যতদিন চলে। তবে ঈশ্বরের আশীর্বাদে এখন আপাতত ভালোই আছি। জানি না কাল আবার কেমন থাকবো। না না, এসব কথা কেন বলছেন? আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন, ভগবান নিশ্চয়ই আপনার মঙ্গল করবেন। পরের দিন সকালে প্রসূনী সব বলে দিল অমৃতাকে, কোথায় কিভাবে দেখাতে হবে। শুধু যে বলে দিল তা নয়, ওদের অ্যাপার্টমেন্ট একদিন বাদে বলে ওদেরকে গাড়ি ভাড়া করে হাসপাতাল অবধিও নিয়ে গেল। এতে অমৃতার সুবিধে হলেও খুব খারাপ লেগেছিল, কিন্তু বারণ করা সত্ত্বেও ছেলেটা কিছুতেই তা শুনল না। সন্ধেবেলায় হোটেলে ফিরে আসার সময় অমৃতা যখন বলেছিল, আজ তোমায় খুব কষ্ট দিলাম, তবে আমাদের জন্য তুমি যা করলে, তোমার ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। শোনো অমৃতা, এত ভারী ভারী কথা বলে দূরত্বটাকে বাড়িয়ে দিও না। মানুষের জন্যই তো মানুষকে করতে হয়, এ আর এমন কি। ওই শুরু, তারপর গঙ্গা পদ্মা দিয়ে অনেক জল গড়িয়েছে। 2 বছরের সম্পর্ক আরও জমাটবদ্ধ হয়েছে। প্রসূনের খুব ইচ্ছে কলকাতায় একবার দুর্গাপুজো দেখবার। গত বছর সেই ইচ্ছা প্রকাশ হওয়া মাত্রই অমৃতা যেন একেবারে তার লুফে নিল। সাথে সাথে প্রসূনদের সপরিবারে নেমন্তন্ন হয়ে গেল। ওরা প্রথমে ইতস্তত করলেও অমৃতার নাছোড় বান্দার কাছে এক প্রকার হার মানতে বাধ্যই হলো। ওরা যথারীতি ষষ্ঠীর দিন
কলকাতায় অমৃতাদের বাড়িতে এসে পৌঁছলেন। খুব হই হুল্লোড় করে কিছু করা সম্ভব নয় বলে গাড়ি ঘোড়েই যতখানি সম্ভব নামকরা প্যান্ডেলগুলো পরিক্রমণা করে প্রতিমা দর্শনের ব্যবস্থা হয়েছিল। ওই রকম ভিড় দেখে প্রসূন একদিকে যেমন অবাক হয়ে পড়েছিল, প্রতিভা ও মণ্ডপের শিল্প সুষমায় তেমনই বিমোহিতও হয়ে গেছিল। আরে, এ তো যেন শহরব্যাপী বিস্তৃত একটা বিশাল আর্ট স্টুডিও। টিভিতে যদিও আগেও অনেকবার দেখেছি, কিন্তু সশরীরে এইভাবে চাক্ষুষ করার আনন্দ কোনোদিনই ভুলব না। সত্যিই অমৃতা, এক অনন্য অভিজ্ঞতা। পুজো তো একদিন শেষ হয়ে গেল। এবার বাড়ি যাওয়ার আগে ওরা ভাবল, যদি একবার কলকাতার এক বিখ্যাত বেসরকারি হাসপাতালকে প্রসূনকে দেখিয়ে নেওয়া যেত তাহলে খুব ভালো হতো। এবং অমৃতার বাড়ির লোকজনও এতে সায় দিলেন, আর অমৃতা নিজেও খুব সক্রিয়ভাবে ওদের সমস্ত রকম সহযোগিতা করল। কিন্তু হাসপাতালে যাওয়ার পর থেকে অন্য এক দুশ্চিন্তা যেন ওদের, মানে প্রসূনদের ও অমৃতাদের পরিবারের সবাইকে গ্রাস করতে শুরু করলো। কারণ ব্যাপারটা তো আর এখন শুধু প্রসূনের মধ্যেই সীমিত নেই, অমৃতারাও প্রকটভাবে সম্পৃক্ত হয়ে গেছে এর মধ্যে। সব পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তাররা যখন বললেন নিবেদন পক্ষে একটা কিডনির প্রতিস্থাপন এখনই খুব জরুরি, ওরা তো তখন একে অপরের দিকে শুধু চোখ চাওয়াচাই করছিল। কি করবে ভেবেই উঠতে পারছিল না। যদিও প্রসূনের বাবা বেশি সময় ব্যয় না করেই জানিয়ে দিলেন তিনি কিডনি দানে একেবারে প্রস্তুত। সেই মতো পরের দিনগুলোতে সব টেস্ট হলো, কিন্তু দুর্ভাগ্যক্রমে সব কিছু মিল না হওয়ার দরুন সেই প্রয়াস সম্পূর্ণ ভেস্তে গেল। অগত্যা কাগজেই বিজ্ঞাপন দিতে হলো। খুব বেশি সাড়াও পাওয়া গেল না। যে দু একজন দিতে রাজি হলেন তাদের ক্ষেত্রেও এটা ফলপ্রসূ হলো না। ওদের তো তখন মাথায় হাত। কি করবে এখন? ডাক্তারদের সাথে আলোচনায় বসলেও হাসপাতাল থেকে সেরকম আশার বাণী শোনা গেল না। এইসব যখন চলছে তখন অমৃতাই শতপ্রণোদিত হয়ে ওদের একটা পরামর্শ দিল। এটা যদিও একান্তই ওর নিজস্ব ভাবনা, এতে ওর বাবা মার অনুমোদন পেয়েছে বলেও ওর কথাতে মনে হয়নি কখনো। মেয়ে বড় হয়েছে বলে ওনারাও হয়তো ওকে সেভাবে নিরস্ত্র করতে চাননি, বিশেষ করে এরকম একটা মহান উদ্যোগের ব্যাপারে। কিন্তু অমৃতা বলে বসল সব কিছু উপযুক্ত হলে ও প্রসূনকে কিডনি দিতে প্রস্তুত। প্রসূনের বাড়ির সবাই তো একথা শুনে একেবারে আকাশ থেকে পড়লেন। অপ্রস্তুত হয়ে একবার তারা অমৃতার বাবা মার মুখের দিকে তাকাচ্ছেন, আবার অমৃতাকেও বলছেন না না, এ কি করে সম্ভব। অমৃতাও পিছনোর মেয়ে নয়, ও শুধু বলল দেব বললেই তো আর দেওয়া হয় না, সব কিছু ঠিকঠাক থাকলে পরেই দেওয়া সম্ভব। আগে তো পরীক্ষা নিরীক্ষা হোক। একদিকে সম্পর্কের টান, অন্যদিকে মনের অসীম জোর, এই দুয়ের প্রভাবে অমৃতা তখন অন্য মানবী। আর কি আশ্চর্য, কাকতালীয় হলেও ওর সব কিছুই দানের পক্ষে উপযুক্ত বলে যথাসময়ে বিবেচিত হলো। দুই বাড়ির প্রত্যেকেই এখন বেশ গভীরভাবে চিন্তিত হয়ে পড়লেন। বিশেষ করে অমৃতার মা বাবা, তারা অলক্ষ্যে সামনে অশ্রুপাত বর্ষণ করে চলেছেন তাদের একমাত্র মেয়ের কথা ভেবে। যাই হোক, নির্দিষ্ট দিনেই দুজনের শরীর অস্ত্রোপচার হলো। আপাতভাবে সফল হলেও কয়েকদিন বাদে প্রসূনের শরীরে কিছু জটিলতা দেখা দিল। অমৃতা দিন দশেক পরে হাসপাতাল থেকে ছাড়া পেলেও প্রসূনকে মাসখানেক অবজারভেশনেই রাখা হয়েছিল। হাসপাতাল থেকে মুক্তি পেয়ে অমৃতার প্রথম গন্তব্যই ছিল প্রসূনের বেড। সঙ্গিনীকে দেখা মাত্রই প্রসূনের দু চোখ বেয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ল। তার মধ্যে অস্ফুট স্বরে শুধু জিজ্ঞাসা করল, কেমন আছো? কিছুক্ষণ থেকে আবারও জানতে চাইল, এবার বলো তো অমৃতা, এই জীবনে আমি কি আর কোনোদিন পারবো তোমার এই ঋণ শোধ করতে? আজকের গল্পটি লিখেছেন গৌতম নারায়ণ দেব। ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করে যাবেন, লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে নেবেন। এরকম আরও অনেক নতুন নতুন লেখকের নতুন নতুন গল্প শোনানোর জন্য। ধন্যবাদ।